সাড়া দাও বাংলাদেশ আসলে কি অনুসন্ধানী রিপোর্ট নাকি ইন্টারভিউ নাকি পার্সোনালি সবাইকে প্রশ্ন করেই আমরা কাটিয়ে দিব, এই নিয়ে জনমনে রয়েছে নানান প্রশ্ন। সেই সকল প্রশ্নের উত্তর দিতেই আজকে আপনাদের সকলের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ আবু আবিদ। স্বাগত প্রিয় দর্শক আপনাদের সকলকে সাড়া দাও বাংলাদেশের আরেকটি পর্বে, যেই পর্বে উত্তর দেওয়া হবে আপনাদের মনে জমে থাকা নানান প্রশ্নের। চমৎকার একটি প্রশ্ন আমরা পেয়েছি যে আমরা করেছি বেশিরভাগ পার্সোনাল ইন্টারভিউ, কিন্তু অনুসন্ধানী সংবাদ এই প্রোগ্রামের নাম কেন? দেখুন, বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোতেই কিন্তু অনুসন্ধানী সংবাদ চলে একটি নির্দিষ্ট ধাঁচের মাধ্যমে। আমরা একটি ভিন্নধর্মী আঙ্গিকে এই অনুষ্ঠানটিকে প্রেজেন্ট করতে চাচ্ছি। আপনারা যদি আমাদের পার্সোনাল ইন্টারভিউগুলো খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে তার মধ্যেও এক ধরনের অনুসন্ধানী একটি ভাইব আছে। চট্টগ্রাম সিটির দায়িত্ব নেয়ার পর থেকে শুরু করে কি কি আসলে উন্নতি হলো কিংবা কি কি করা গেল না করা গেল, এই জায়গাগুলো নিয়ে অবশ্যই তার কাছে জানবো। আর আপনাদের যেই প্রশ্ন, আপনার কি মনে হয় যে এগুলো যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক থাকে তারপরেও কি সাধারণ রোগীরা এগুলোর সুবিধা পায়? আমাকে অনেকেই গালি দিবে, আমাকে অনেকেই অনেক কথা বলবে। একটা জিনিস মনে রাখবেন, যে দেশের মানুষ যেমন পুলিশ অনেকটা সেরকমই থাকে। সব সময় আপনাকে আমরা বিভিন্ন আমলে দেখেছি, যখনই আপনি সরকারের সমালোচনা করেছেন কিংবা আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, আপনাকে নির্দিষ্ট দলের মুখপাত্র বলা হয়। এই এক বছরে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা সময়ে নানা বিষয়ে নানা আন্দোলন। অনেক সময় আমরা দেখতে পেয়েছি আপনাকেও অবরুদ্ধ করা হয়েছে। বিএনপিকে ভোট দিবে না, আওয়ামী লীগকে ভোট দিবে না যেহেতু তারা ইসলামিক দল নয়, জামাত ইসলামীকে তারা ভোট দিবেন কিনা এরকম একটি প্রশ্ন আপনার কাছে করা হয়েছিল। অন্য দলকে ভোট না দিয়ে চট্টগ্রাম ৭ আসন তথা রাঙ্গুনিয়ায় কেন বাংলাদেশ জামাত ইসলামী তথা আপনাকে ভোট দিবে মানুষ? অর্থাৎ অনুসন্ধানের নানান প্রশ্ন, যেই সকল প্রশ্ন জনগণের থাকে, যেই সকল প্রশ্ন ওই সেক্টরের মানুষের থাকে, যারা করতে পারে না ওই ব্যক্তিবর্গের কাছে যেয়ে আমরা কিন্তু চেষ্টা করেছি সেই সকল প্রশ্ন করার। আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, শুধু যে অনুসন্ধানী সংবাদে আমরা কেবল পার্সোনালি যে মানুষের কাছ থেকে বক্তব্যই নিয়েছি এমনটি কিন্তু নয়। আপনারা দেখতে পেয়েছেন আমরা কয়েকটি পর্ব করেছি ভিন্ন আঙ্গিকের। যেমন আমরা তীব্র যানজট নিয়ে একটি পর্ব করেছিলাম, তীব্র যানজটে কিভাবে ঢাকায় নাকাল হয়ে পড়েছে ঢাকার জনগণ। তীব্র যানজটে যখন নাকাল ঢাকাবাসী, ঠিক তখনই প্রশ্ন আছে কাদের গাফিলতি, কাদের জন্য এত যানজট, কোনভাবে কোন পর্যায়ে গেলে কোন মোটিভে গেলে সম্ভব হবে, মুক্তি মিলবে এই যানজট থেকে ঢাকাবাসীর। এই ব্যাপারটা ক্যাপচার করেন, এই ব্যাপারটা ক্যাপচার করেন। আপনার সামনে দেখছেন একটা অটো চালকের ব্যবহার কত ক্ষিপ্ত। এই পাশের থেকে আইসি আনতাছে বাংলাদেশের অধিকাংশ মানুষ, মানে তোমার 100 ভাগের মধ্যে 50 ভাগ মানুষ হলো লুলা, আতুর কানা, এরা সবাই রোডে নামছে এই অটো লইয়া। ঢাকার জন দুর্ভোগের আসল সমস্যা এখন এই যানজট, সেই ব্যাপারেও কিন্তু আমাদের রিপোর্ট ছিল। এখান থেকে যাত্রী রয়েছি তো এখান থেকে ওদিক থেকে তো যাওয়া যায় না, এখান থেকে আমরা আইছি। ট্রাফিক নিয়ন্ত্রণ করুক, তাহলে এই যে উল্টা রিক্সাগুলো আসবে না। আপনি দেখেন, এই যে দেখেন দেখেন একটু দেখেন, ওইদিকে দেখেন, এই যে উল্টা গাড়িগুলো আসতেছে। এটা কি শুধু মানে এই ওদেরই গাফলিতি না সরকারেরও গাফলিতি আছে, কর্তৃপক্ষের গাফলিতি আছে না? কেন হাইওয়ে রোডে উল্টা রাস্তায় গাড়ি আসবে? অনেক সময় যাত্রী বলে যে এখানে নামবো, একটু রং সাইডে নামে দাও, ওদিক দিয়ে নামবো, ওই পাশে নামবে না এই পাশে নামবে। আমি আগেই বলে নিচ্ছি, এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধান এবং এই প্রোগ্রামের কনসেপ্ট কিন্তু মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক জনাব এম এ মালেকের। এবং এই যে সাড়া দাও বাংলাদেশ প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমরা এমন একটি সেক্টরে নিয়ে যেতে চাই যেই সেক্টরে আমরা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে মানুষকে যেমন প্রশ্নের সম্মুখীন করতে পারবো, ঠিক একইভাবে আমরা জনগণের সমস্যাও তুলে ধরতে চাই আমাদের টেলিভিশনের পর্দায়। এখানে যানজট হয়, রাস্তাঘাট চিফা, রাস্তাঘাট ভাঙ্গা, এরপর দিয়া আইন শৃঙ্খলা কেউ ঠিক নাই, অটোরিক্সা। এখানে মানুষের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতেছে, আর রাস্তায় ফুটপাতে দখল করে ব্যবসা করতেছে। ওনার একদম রোডের মাঝখানে, কারণ 3টা লেন না এখানে,
রাখাটা উচিত হয় নাই, এখানে একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। যাত্রীরা রোডের মাঝখানে গাড়ি বের করে খাড়া করে লাই, সাইডে না কোনো কিছু না, দোস্ত যাত্রী কই? যাত্রীর দোষ আছে, আমারও দোষ আছে। যদি আমরা ওইখানে গাড়ি সিরিয়ালটা রাখি, যাত্রী সেখানে যায় না, যাত্রী এখানে দাঁড়িয়ে যে গাড়িটা ঘুরে আসে ওই গাড়িটাতে চড়ার জন্য দাঁড়িয়ে থাকে। আমরা ওইখানে সিরিয়াল দিতে যাত্রী পাইতেছি না। এখন আমরা তো ওই জায়গায় যা দাঁড়ায় থাকি, তাহলে আমরা অবশ্যই এখানে যাবো আর আমরা ওখান থেকেই চলবো। আমিও তো ড্রাইভার, হেও মানুষ, আমিও মানুষ। আমরা ওইখানে যেদিনকে একদিনকার লাইন দিব, আপনারা থাকবেন মিডিয়ার, আর দেখবেন যাত্রী এখানে দাঁড়িয়ে থাকে না ওইখানে যায়। আপনারা একদিনকে পরীক্ষা করেন, আমরা সিরিয়াল দাঁড়াবো। অন্যদিকে জনদুর্ভোগের কারণে যে সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এবং যে সকল প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত, সেই সকল প্রতিষ্ঠানগুলোর কাছেও প্রশ্নবোধক চিহ্ন রাখতে চাই যে কবে কিভাবে মুক্তি মিলবে এই জনগণের সাধারণ সমস্যাগুলো থেকে। এছাড়াও আমাদের এই সারা দাও বাংলাদেশে আমরা ভেবে রেখেছি ভবিষ্যতের জন্য সারা দাও বাংলাদেশের সামনের পর্বগুলো আপনারা আরও চমকপ্রদ পাবেন। সেই বিষয়ে এখন পুরোপুরি বিস্তারিত বলবো না, শুধু এতটুকু বলে রাখি, আপনারা যদি ভেবে থাকেন যে সারা দাও বাংলাদেশ কেবল পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, তাহলে ভুল ভাবছেন। এখানে নাগরিক সমস্যা নিয়ে যেমন কথা থাকবে, তেমনি মানবিকতার দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন নানানভাবে, সেই মানবিকতার গল্পের ছোঁয়াও কিন্তু এই অনুষ্ঠানে থাকবে। একইভাবে ক্রাইমে যে আমরা ঢুকবো না সেটিও কিন্তু বলা যায় না, ক্রাইম নিয়েও আমরা কাজ করব এবং আমাদের সেই পরিকল্পনা সামনে রয়েছে। সবচেয়ে বড় কথা হলো সামনের সরকার গঠন করবেন কারা? সামনের সরকার তো গঠন করবেন জনগণ, তাই না? সেই জনগণকে সত্য তথ্য তুলে ধরতে সারা দাও বাংলাদেশ সরকার গঠনের পূর্বে যেমন কাজ করবে, সরকার গঠনের পরেও কাজ করবে। অতএব সত্যটা যখন জনগণের সামনে ক্রিস্টাল ক্লিয়ারের মতো যখন জনগণ সত্যটাকে দেখতে পাবে, তখন জনগণই সিদ্ধান্ত নিবে যে সামনের সরকারে তারা কাদেরকে বসাবেন, কাদেরকে বসাবেন না। আমরা কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে প্রশ্ন করি, আপনারা দেখতে পেয়েছেন। অতএব আপনারা কিন্তু একেবারেই নিশ্চিত থাকতে পারেন ওই প্রশ্নের উত্তরের মাধ্যমে ওই রাজনীতিবিদের ভবিষ্যৎ পরিকল্পনা কি তার একটা শ্যাডো রেশিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ তার একটা পরিকল্পনা কিন্তু আপনারা জেনে যাবেন। তারপরে সিদ্ধান্ত আপনার, আপনি ও পরবর্তী সরকারে কাকে বসাচ্ছেন। অতএব পরবর্তী সরকারে কে বসতে যাচ্ছে তার পিছনে কিন্তু সারা দাও বাংলাদেশের একটা বিরাট ভূমিকা আছে, এবং সেই ভূমিকাটা আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, সেই ভূমিকাটা হবে নিরপেক্ষ। সিদ্ধান্ত আপনার, আপনি তাকে ভোট দিবেন কিনা। আমাদের তো ক্ষমতা শুধু প্রচার করার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আপনার, মানে জনগণের। খুব চমৎকার একটি প্রশ্ন হয়েছে, জনগণ এই প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে প্রায় করে থাকেন যে আমরা ফলো আপ করি কিনা, অর্থাৎ একজন ব্যক্তি যখন বললেন যে আমি এই কাজগুলো করেছি বা এই কাজগুলো করব, সেই ফলো আপ আমরা করি কিনা। আমরা একটি জিনিস বলে রাখতে চাই, আমরা যে কোনো মানুষের সাথে যখনই পার্সোনাল ইন্টারভিউ নিয়ে থাকি তার আগে ফিল্ড পর্যায়ে কিন্তু আমরা একটা অনুসন্ধান চালাই, এবং আপনারা প্রতিটি প্রশ্ন খেয়াল করবেন, কোনো নোট ডাউন নেই। জনগণ আমাদেরকে যে সকল অভিযোগ দেয় সেই সকল অভিযোগগুলোই আমরা ওই মানুষটিকে করার চেষ্টা করি, এবং আমরা কিন্তু বেশিরভাগ প্রশ্নই করি এমনভাবে যেন তিনি বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন, অন্যদিকে জনগণের অভিযোগগুলো আবার তুলে ধরা যায়। আপনাদেরই এতদিনের সঙ্গী, আমি দলটির নাম বলতে চাই না, আমরা দেখেছি যে তারা 5ই আগস্টের পরে অনেকেই তাদের ছাত্র সংগঠনের অনেকেই আত্মপ্রকাশ করেছে যে তারা আসলে বাঁচার তাগিদে আওয়ামী লীগ ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে। তো চট্টগ্রাম মহানগরে বিএনপিতে আপনাদের কি এরকম কোনো স্ট্র্যাটেজি ছিল কিনা যে আসলে বাঁচার তাগিদে আপনারা সরকারের সাথে আতাত করেছেন? অর্থাৎ আমরা অনুসন্ধান কিন্তু চালিয়ে যাই তখনই যখন ওই মানুষটিকে আমরা সামনে পাই। একটি জিনিসই বিশ্বাস করেছি, সেই জিনিসটি হলো কেবল প্রশ্ন, অভিযোগ, ভিউ এইসবের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা চাইবো সমাধান। আমরা যেই কাজটি করি, আমরা প্রশ্নগুলো এমনভাবে ওই সর্বোচ্চ নীতি নির্ধারক ব্যক্তির কাছে তুলে ধরি যাতে করে ওই ব্যক্তি এতদিন যদি অবগত নাও থাকে কিংবা অচেতন হয়ে থাকে ওই সকল বিষয়গুলোতে, তাহলে আমাদের ক্যামেরার সামনে তিনি যখন কথা দিচ্ছেন, তিনি যখন বলছেন যে না এই বিষয়ে তিনি স্টেপ নেবেন,
এটি কিন্তু তার এক ধরনের ওয়াদা করা। সেই ওয়াদা রাখছে কিনা সেটি যেমন আমার টিম ফিডব্যাক আমাকে দেয়, ঠিক একইভাবে যখন একটি পার্সোনাল ইন্টারভিউ আমরা কভার করি তখন কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে এগুলো শেয়ার করা হয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, এবং যে ব্যক্তিটা কভার করা হয় সেই ব্যক্তিও কিন্তু জিনিসটি শেয়ার করেন। অতএব তিনি যদি মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন এবং তিনি যদি মিথ্যা কিছু বলে থাকেন, সেটি কিন্তু ওই জায়গায়, ওই পয়েন্টে, ওইভাবে তিনি তার পরিচিত মানুষের কাছেই ধরা পড়বেন। আপনারা দেখেছেন আমাদের অতিথি কেউই কিন্তু খুব সাধারণ কেউ না, সবাই নীতি নির্ধারণী পর্যায়ে, দেশের নীতি নির্ধারক পর্যায়ে আছেন অথবা যেতে পারেন এমন মানুষদের কাছেই কিন্তু আমরা পৌঁছেছি, এবং যিনি একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বে থাকে আমরা কিন্তু তার কাছে গিয়েছি। আমরা জনগণেরও টাচে থাকতে চাই, আমরা জনগণ রিলেটেড আরও পর্ব করতে চাই, আমরা নাগরিক সমস্যাগুলো তুলে ধরতে চাই। আমাদের ফলো আপের চেয়েও মেইন ফলো আপের দায়িত্ব কিন্তু জনতা আপনার। আপনি যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানান যে না আপনারা উনি এটি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারপরে উনি প্রতিশ্রুতি পালন করেননি, তাহলে কিন্তু আমাদের কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে, এবং আমরা ওই প্রতিষ্ঠানে দরকার হলে ধারাবাহিকভাবে পর্ব শুরু করব, এবং সেই পর্বগুলো অনেক সময় পার্সোনাল ইন্টারভিউ না হয়ে আপনারা সাদা অর্থে যেই অনুসন্ধানী সংবাদ বুঝেন বা অন্যান্য চ্যানেলগুলো যেভাবে অনুসন্ধানী সংবাদ করে, হতেও পারে আপনার অভিযোগের ভিত্তিতে সেরকমই অনুসন্ধানী সংবাদে আমরা নেমে পড়ব মাঠে। আমরা কিন্তু জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ বিভিন্ন সেক্টরে আমরা এটি জানান দিতে চাই প্রথমেই যে সাড়া দাও বাংলাদেশ নামে একটি অনুসন্ধানী সংবাদ মোহনা টিভিতে প্রচারিত হচ্ছে। সাধু সাবধান, অনিয়ম, দুর্নীতি কিংবা যে কোনো কিছুর ক্ষেত্রেই আমরা কিন্তু চলে আসতে পারি আপনার কাছে আমাদের টিম সহ। যেমন আমি স্পেসিফিকলি আপনাদেরকে যদি বলি, আমি একটি মেডিকেলে আমি রোগীর আত্মীয় স্বজন সহ আমি সেই মেডিকেলের পরিচালকের কাছে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানিয়েছিলাম, কিন্তু তারা যখন শুনতে পায় যে আমি সাংবাদিক তারা কিন্তু তখন আমাকেও ভয় পাচ্ছিল। তবে এটিই সত্য, এটিই বাস্তব। মানুষ সোশ্যাল মিডিয়াতে নানান কথা বলে, নানান অভিযোগ তোলে, নানান প্রশ্ন করে, কিন্তু কেন যেন এখনো মানুষের মন থেকে ভয় পুরোপুরি কেটে যায়নি। মানুষ ওই ঊর্ধ্বতন কর্মকর্তার সরাসরি সামনে যেয়ে ওই প্রশ্ন করার মতো এখনো কেন যেন তাদের আগ্রহ নেই কিংবা ইচ্ছা নেই। অথবা এমনও হতে পারে যে ওই সকল মানুষগুলোর যারা আসলে বলার মতো সাহস আছে, যেই সকল সাধারণ মানুষের, সেই সকল সাধারণ মানুষের আসলে কাছে আমরা পৌঁছাতে পারিনি, সেটিও হতে পারে। প্রতিটি প্রশ্ন দর্শকরা, আমরা কি এটা কি স্ক্রিপ্টেড নাকি দর্শকদের করা প্রশ্ন? তো আমি সুন্দরের চেয়ে বাস্তবতায় বেশি বিশ্বাসী। আমি বাস্তব কিছু তুলে ধরে আনতে চাই আপনাদের সামনে। সেই জন্য আমি আমার প্রোগ্রামে না তো ইন্ট্রো, না তো শেষে, না তো প্রোগ্রামের মাঝখানের কোনো ডায়লগে আপনারা খেয়াল করবেন আমার কোনো স্ক্রিপ্ট আমার হাতে থাকে না। সাড়া দাও বাংলাদেশ টিম ফিল্ড পর্যায়ে কাজ করে আমাকে আপডেট দেয়। তবে আরেকটি বিষয় আমরা বলে রাখতে চাই, অতিথিকে বিব্রত করা কিংবা অতিথিকে আউফাউ প্রশ্ন করে ভিউ বাড়ানো সাড়া দাও বাংলাদেশের কাজ নয়। অতিথিকে বরং বিব্রত না করে অতিথির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে আপনার ডিপার্টমেন্টে এমন ঘটনা ঘটছে যেই ঘটনা হয়তোবা আপনি অবগত নন, কিংবা আপনি অবগত হলেও সেই অভিযোগগুলোর ব্যাপারে আপনি যত্নবান নন। আমরা তাকে আঙুল দিয়ে বলে দিতে চাই যে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু আজকে দেখছে যে আপনার ডিপার্টমেন্টে এই 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 অভিযোগগুলো, এই এই অনিয়মগুলো, এই এই দুর্নীতিগুলো, এই এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। আপনি ক্যামেরার সামনে বলছেন আপনি এটির দায়িত্ব নেবেন অথবা আপনি এর সমাধান করবেন। অথবা আপনি যদি এগুলো বলে তারপরে যদি কাজ না করেন, সেটি কিন্তু একটি চক্ষু লজ্জা, নিজের পরিবারের কাছে ছোট এবং নিজের সমাজের কাছে ছোট হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমাদের প্রোগ্রামটি যে আগে থেকে স্ক্রিপ্টেড নয়, এই সকল উদাহরণগুলো আপনারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অতিথিকে দেখানোর চেয়েও আজ পর্যন্ত আমি যতগুলো এপিসোড করেছি, যতগুলো অভিযোগ আমি করেছি, কোনো একটি অভিযোগে অতিথি কিন্তু বলেনি যে অভিযোগটি মিথ্যা বা ভিত্তিহীন। এটি সবচেয়ে বড় প্রশ্ন। সেই জায়গায় অতিথির কাছে
প্রমাণ দেওয়ার কোনো প্রশ্নই আমার এখন পর্যন্ত নিজের মনে উত্থাপিত হয়নি। অতিথি আজ পর্যন্ত কোনো একজন অতিথি কিন্তু আমাকে বলেনি যে এই অভিযোগটা ভিত্তিহীন, বরং তিনি বিনয়ের সাথে বলেছেন যে অভিযোগটা নিয়ে তিনি কাজ করছেন, তিনি সামনে কাজ করবেন, এই অভিযোগটি ভবিষ্যতে আর আমরা পাবো না। এখন সারা দাও বাংলাদেশ শুরুই হয়েছে 1 মাস হলো, তাহলে অভিযোগ যে আমরা পাচ্ছি কিনা এটি ফলো আপ আমরা করব ঠিক 3 মাস পরে, মানে তাকেও তো সময় দেওয়া লাগবে। এবং আমাদের অভিযোগগুলো কিন্তু বড় বড় অভিযোগ থাকে, আপনারা দেখবেন বিভিন্ন পেজ আমাদের। আপনাদেরকে আরেকটি কথা বলি, মানুষের সুবিধার্থে আমরা কিন্তু সারা দাও বাংলাদেশে কোনো কপিরাইট সিস্টেম রাখিনি আমাদের পর্বগুলোতে। কেন রাখিনি? একটা মানুষ তিনি যেন এই আমাদের পোস্টগুলো করতে পারেন। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের অফিসিয়াল পেজ ছাড়াও নানান পেজ থেকে আমাদের এত নাগরিক সমস্যা নিয়ে আমরা প্রশ্ন করি যে বাংলাদেশের অনেক পেজ থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আমাদের পেজের চেয়েও অনেক বেশি ভিউ হয়েছে সারা দাও বাংলাদেশের ছোট 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 ক্লিপগুলো। এর মানেটা কি? এর মানেটা হলো আমরা মানুষের জনদুর্ভোগ নিয়ে প্রশ্ন করতে সক্ষম। আরেকটা জিনিস কিন্তু আমি বলে নিতে চাই যে অতিথি যদি আমাদেরকে সন্দেহ নাও করেন যে এই অভিযোগটি আসলে জনগণ করেননি, এরকম কোনো অতিথি বলেননি, যখনই ক্যামেরা থাকে তখনই কিন্তু সাধারণ জনগণ কথা বলতে আনকমফোর্ট ফিল করে এবং অনেক সাধারণ জনগণ তো আমাদের সাথে তখন কথাই বলতে চান না। যে আসলে আমরা নতুনত্ব আনতে গিয়ে ভবিষ্যতে কি আমরা কোনো নতুন এমন দর্শকদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসবো কিনা যারা সরাসরি অভিযোগ করছে। দেখুন আমাদের কিন্তু একটা এপিসোড অলরেডি গেছে, যারা ঢাকার যানজট নিয়ে সরাসরি অভিযোগ দিচ্ছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে। এখানে তো কোনো দায়িত্বই নেই গে, এখানে দায়িত্বশীল কোনো লোক নাই যে যেমনে পারে দেখেন না গাড়ি জাম লাগা হালায়, যে এই ডাইনে বামে যেমনে পারে অমনি ঢুকায় গাড়ি। এটা তো ভুল ভাই, এখন এটা আপনি কয়জনে বইলাইয়া করবেন? আমি এই যাইছি, আমি গাড়ি বামে চাপাই দিছি, ওই গাড়ির মধ্যে থুয়া দিছে, ওর পিছে এসে আর একটা রাখবো, তখনই তো জামটা সৃষ্টি হইতেছে। এখন এই জায়গা তো মনে করেন এই যে রাস্তাটা সিঙ্গেল, এই জায়গাটায় এই গাড়িটা এসে পাতাল লগা দিতেছে, তারা করে থুয়া দিল, এই জায়গাটা এরকমভাবে জামটি সৃষ্টি হয়, বুঝেন না? আমাকেও দোষ আছে, ট্রাফিকেরও দেয়। এই যে তো সার্জেন্ট পুলিশ আছে কোনো জায়গায় দেখছেন, এই পর্যন্ত সার্জেন্ট এই যে যার মতন থুয়া দিতেছে গাড়ি, এই জন্যই ট্রাফিক জ্যামটার রাস্তা আছে। অটোর জন্য কিন্তু অনেক বেশি জ্যাম হচ্ছে, এরা যেখানে পারে সেইখানে ঢুকে যাচ্ছে, যেইভাবে পারে সেইভাবে চালাচ্ছে, যা পারছে তা করছে। ওদের কিন্তু কোনো নাই, লাইসেন্স নাই, ওদের গাড়ির কোনো ইয়ে নাই। একটু আগেও একটা অটো আজকে আমরা ছেড়ে দিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে, ও বললো গলি দিয়ে যাবে, ও গলি দিয়ে বলে এখান দিয়ে কিন্তু ইউটার্ন নেওয়ার কোনো সিস্টেম নেই, এখানে কিন্তু অনবরত গাড়ি চলছে, ও মাঝখান দিয়ে, এই যে আপনি দেখেন, ও কিন্তু মাঝখান দিয়ে ঢুকে যাওয়ার ট্রাই করে। এতে কিন্তু যাত্রীর যেমন ঝুঁকি থাকে, সাথে ড্রাইভারের তো থাকি। এই জিনিসটা আমরা ট্রাই করতেছি আস্তে আস্তে যাতে ঠিক করা যায়। এখন তো সরকার কে কারে করব, যে যার খায় তার কথা সে কয়। আমরা চাইতেছি নিরপেক্ষ একটা ভালো আসুক, যারা গরিবের পক্ষপাতিতা করব। আমরা মাঠে পড়তেছি, আমার ছেলে একটা কারিগরি থেকে আমি ইঞ্জিনিয়ারিং পাস করাইছি, আমার ছেলে বেকার একটা ছোট্ট চাকরি করে 10,000 টাকা পায়, আর আমি ভাড়া দেই, বাসা ভাড়া দেই 12,000 টাকা। কারণ আমার পোলা ওইরকম, আমি তো ওই সোসাইটিতে আমার বাচ্চাকে মানুষ করছি, আমি না খেয়ে থাকি, কিন্তু আমি তো পারুম না বাইরে যে একটা 500 টাকার ঘর ভাড়া নিয়ে থাকতে, একটা 3,000 টাকার ভাড়া নিয়ে থাকতে। অনেক নির্যাতিত জীবন আমরা যাপন করতেছি, আর বাইকালাগো সাপোর্ট, বাইকালা 1 নম্বর খারাপ। শুধু আপনি ব্যক্তির দোষ দিতে পারবেন না, আপনার এখানে অন্তত পক্ষে প্রতিদিন আমার মনে হয় 20,000 গাড়ি আপ ডাউন করে, তাইলে এই 20,000 গাড়ির আপ ডাউনের কথা চিন্তা করে তাদের বাইপাসটা আরও আগায় আনা উচিত ছিল, ইউটার্নটা আরও আগায় আনা উচিত ছিল। মানুষ অবশ্যই আইন ফলো করবে, কিন্তু আমাদের দেশে আইনই নাই। অতএব আমাদের মোহনা টিভির ক্যামেরা কিন্তু জনসাধারণের জন্য সব সময় ওপেন। আপনারা যদি কেউ কিছু বলতে চান কোনো সেক্টর নিয়ে, এবং কোনো জনগণ যদি সাহস করে আমাদের ক্যামেরার সামনে এসে সেই কথা এবং সেই ব্যক্তিকে নিয়ে অথবা সেই প্রতিষ্ঠানকে নিয়ে অভিযোগ তুলে ধরতে চায়, সাধারণ জনগণকে উদাত্ত আহ্বান জানাবো এই আজকের এই পর্বের মাধ্যমে যে আমরাও চাই আপনারা ক্যামেরার সামনে এসে সাহস করে আপনাদের সাথে ঘটে যাওয়া নানান অনিয়ম দুর্নীতি অভিযোগ নিয়ে কথা বলুন। তাছাড়াও কোনো অনিয়ম অভিযোগ দুর্নীতি যদি আমাদেরকে জানাতে চান,
কোনো নির্দিষ্ট সেক্টরের, তাহলে তো মোহনা টিভির সোশ্যাল মিডিয়ার যেই অফিসিয়াল পেজগুলো আছে, আমাদের ইমেল রয়েছে, সেগুলোর ইনবক্স তো আপনাদের জন্য খোলাই আছে। আপনারা সেখানে আমাদেরকে মেইল করে জানাতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া কোনো দুর্নীতি, অনিয়ম কিংবা আপনার মনে জমে থাকা কোনো অভিযোগ। তার এই প্রশ্নটির মাধ্যমে একটি জিনিস কিন্তু প্রমাণিত যে এই দর্শক আমাদের প্রত্যেকটি পর্ব খুব মনোযোগ দিয়ে দেখেন। নাগরিক সমস্যা নিয়ে আমরা যখন কোনো কথা বলবো, নাগরিক সমস্যা নিয়ে আমরা যখন কোনো পর্ব করব, সেই পর্বটি প্রচার করার পরে যথাযথ কর্তৃপক্ষের কিন্তু সাময়িক টনক নড়ে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু আমাদের ফলো আপ করা উচিত এবং আমরা সেটি ফলো আপ করি। কিন্তু বাস্তবতার জায়গা থেকে আমি দূরে চলে যেতে চাই না। দেখুন, আমরা পর্ব করেছি, উদাহরণস্বরূপ বলতে চাই তীব্র যানজট নিয়ে। আমরা মেসেজটি কাকে দিতে চেয়েছি? আমরা মেসেজটি কি জনগণকে দিতে চেয়েছি? না। জনগণ কি জানে না যে ঢাকা শহরে যানজট হয়? জনগণ কিন্তু সেটি জানে। জনগণ কিন্তু প্রতিনিয়ত যানজট পোহাচ্ছে। আমরা কিন্তু প্রশ্নটি করেছি, আমরা কিন্তু অভিযুক্তি সেই সকল মানুষের কাছে পৌঁছাতে চেয়েছি যারা কিনা প্রোটোকল ছাড়া ঢাকা শহরে চলে না। আমরা তো শুধু জনগণের সমস্যাটুকু তুলে ধরতে পারি। আমরা ওই সকল ব্যক্তিদের কাছে যারা প্রোটোকল ছাড়া চলে না, যাদের সদিচ্ছা থাকলেই ঢাকা শহরের যানজট নিরসন করা সম্ভব, সেই সকল জনগণের কাছে, সেই সকল মানুষগুলোর কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যে আমরা ঘুমিয়ে নেই, আমরা সমস্যায়। আমাদের মোহনা টিভির ক্যামেরা, সাড়া দাও বাংলাদেশের টিম, জনগণের সমস্যা মানে আমাদের সমস্যা। আমরা সেই সকল সমস্যায় সজাগ আছি, আমরা সেই সকল সমস্যায় আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তারপরে সরকারের এটি সিদ্ধান্ত যে আসলে সরকার কি পদক্ষেপ নিচ্ছে আমাদের পর্বগুলো করার পরে। তবে সরকারকেও আমরা প্রশ্ন করতে চাই, তারই ধারাবাহিকতায় আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ক্যান্টনমেন্টের রোডগুলো না কেটে রোডের সাইড দিয়ে কিন্তু সেই প্রকল্পগুলোর কাজ চলছে। তাহলে কোনোভাবে কি রোড না কেটে কি তারা চাইলেই হালি শহরে বাকি কাজগুলো সম্পন্ন করা যায় কিনা? বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের পরিস্থিতি কি, মানে আপনারা জনকল্যাণমূলক কি কি কাজে আসলে হাত দিলেন এবং কি কি কাজ করছেন? ধরুন আজকে আমি এই টকশো শেষ করলাম, শেষ করার পরবর্তীতে আমি বাসায় গেলাম, রাত 1টা বাজে আমার বাসায় পুলিশ সদস্যরা এলেন, এসে বললেন যে অজ্ঞাতনামা আপনার নামে একটি মামলা আছে, কোনো মামলার কাগজপত্র কিছু দেখাতে পারছেন না, আমার নামে কোনো অ্যারেস্ট ওয়ারেন্টও নেই। সেই ক্ষেত্রে আমাকে যদি তখন তারা গ্রেফতার করতে চান, সেই অধিকার তাদের আছে কিনা প্রথম প্রশ্ন, এবং তখন আমার করণীয় কি হবে? অর্থাৎ সাড়া দাও বাংলাদেশ প্রশ্ন করার জায়গায় দুর্নীতি, অভিযোগ, অনিয়ম এগুলো তুলে আনার জায়গায় একেবারে জিরো টলারেন্স অবস্থানে আছে। সবিনয় জানাতে চাই যে ইফেক্টিভ হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমাদেরকে কিছুটা সময় আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে, অর্থাৎ এই সকল পর্বের সাথে যারা জড়িত। এবং আমি কথা দিচ্ছি যে আমাদের ফলো আপ নিয়েও ভিডিও থাকবে, অর্থাৎ ফলো আপ নিয়েও আমাদের পর্ব থাকবে। যেই দর্শক আজকে আমাকে এই প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যেই বলতে চাই যে আপনারাও ফলো আপ করুন, আমরাও ফলো আপ করি। জনগণের ফলো আপই আসল ফলো আপ। আপনারা দেখেছেন যে চট্টগ্রামে প্রতিটি সেক্টরে আমরা হাত দেওয়ার চেষ্টা করেছি, আমরা প্রশ্ন করার চেষ্টা করেছি যে গুরুত্বের বেসিসে আমরা আসলে ধরব, এবং আমরা বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের এই টিম, আমাদের এই ক্যামেরা, আমাদের এই সেটআপ বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে আমাদের যাওয়ার চিন্তাভাবনা আছে। এবং অদূর ভবিষ্যতে আমরা এমন পরিকল্পনাও খুব তাড়াতাড়ি হয়তোবা আপনাদের সামনে নিয়ে আসব যে শুধু বিভাগ নয়, আমরা 64টি জেলায় আমাদের ক্যামেরা একবার হলেও পৌঁছাবে। অতএব আমাদের এটা তো নির্দিষ্ট কোনো গণ্ডি নয়, আমাদের সাড়া দাও বাংলাদেশ এই টিম কাজ করছে পুরো দেশ জুড়ে। পুরো দেশ জুড়ে যখন তারা কাজ করছে তখন তো আর কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে সাড়া দাও বাংলাদেশকে আপনি সীমাবদ্ধ করতে পারেন না। শুধু আমরা দেখছি অভিযোগের মাত্রাটা ঠিক কত ভারী। এবং আমি যেটি বললাম, এখন আমাদের বিভাগীয় শহরগুলো টার্গেট, অদূর ভবিষ্যতে 64টি জেলায় যাওয়ারই আমাদের ইচ্ছা, আগ্রহ এবং আমাদের পরিকল্পনায় 64টি জেলায় কভার করার ইচ্ছা আমাদের আছে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সরকার যেই থাকুক না কেন, আমাদের প্রোগ্রাম যেহেতু জনগণের উদ্দেশ্যে এবং জনগণের সুবিধার জন্য, জনগণের ভালোর জন্য, সেই জায়গা থেকে
বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতা এখন পর্যন্ত যেভাবে আমি পেয়ে এসেছি, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলো, বাংলাদেশের বিভিন্ন ডিফেন্সগুলো যেভাবে আমাকে সহযোগিতা করে যাচ্ছে, সেভাবে আমি তাদের সহযোগিতা আগামীতেও পাবো। এবং আর কিছু মানুষকে ধন্যবাদ অবশ্যই দিতে চাই, মোহনা টিভির সিইও থেকে শুরু করে সিইও যিনি আছেন এবং যারাই এই মানে এইটার সাথে জড়িত, আমাদের প্রযোজক, আমি কিন্তু শুরুতেই একজনের নাম বলেছিলাম যার মাথা থেকে এই আইডিয়া বের হয়েছে, যিনি আমাদের সার্বিক তত্ত্বাবধানে আছেন, নির্বাহী পরিচালক জনাব এম এ মালেক। সকলকে আমি ধন্যবাদ দিতে চাই, কেননা তাদের সকলের সহযোগিতার ফলেই কিন্তু আজকের এই অনুষ্ঠান। আরেকটা বিষয় আমি বলে নিতে চাই, আমরা যে জেলায় অবস্থান নেই সেই জেলার রিপোর্টারদেরকে আমি দেখেছি, শুধু মোহনা টিভির রিপোর্টাররা তো সহযোগিতা করেনি, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। এবং অন্যান্য টিভির রিপোর্টাররাও সারা দাও বাংলাদেশ টিমকে অনেক অনেক সহযোগিতা করেন। অতএব সেই সকল সাংবাদিক, আমার যারা সহকর্মী আছেন, সকল সাংবাদিককে ধন্যবাদ দিতে চাই। সারা দাও বাংলাদেশ আপনাদের সকলের সহযোগিতায় সুন্দর একটি পথ চলা চলতে চায়। আপনারা সেই পথ চলাকে আরও স্মুথ করার জন্য যা যা করণীয়, সেই সকল করণীয় করবেন। অবশেষে আমি একটি কথাই বলতে চাই, আমরা প্রশ্ন করি, কেননা আমরা উত্তর খুঁজি। ধন্যবাদ আপনাদের সকলকে।